শিষ্য হতভম্ব হয়ে গেল। ত্রয়ীর মুখটা অতি নিকটে থাকায় মেয়েটার কণ্ঠে তোলা প্রতিটা বাক্য তার কানে হানা দিল বেশ সহজে। কিন্তু মেয়েটা কি বলল? তার মাথার উপরে ঠাড়া পড়ার মতো এক ভয়ঙ্কর অভিশাপ দিল। একটু আগে থাপ্পড় মেরেও এর শান্তি হয়নি, এখন আবার অভিশাপও দিচ্ছে। ক্রোধে রি করে উঠল শিষ্যের শরীরটা। কটমট করে সে ধরল মেয়েটার দু বাহু, টেনে দাঁড় করানোর চেষ্টা করলো তার মুখোমুখি। স্ত্রী ভয় পেয়েছে, তবে অজ্ঞান হারায়নি। তার স্নায়ুতন্ত্র এতটাও দুর্বল হয় নাই যে একটু ভয়ে জ্ঞান হারাবে। মেয়েটি হালকাভাবে চোখ দুটো ফাঁক করলো, তাকালো শিষ্যর মুখ পানে। রক্তিম সেই মুখশ্রী, চোখ দুটো কেমন হিংস্র। ঢোক গিলল বেচারা। চোখ বন্ধ করে জ্ঞান হারানোর ভান করে ফের সে লুটিয়ে পড়ল শিষ্যের দেহের উপর। এখন এই জ্ঞান হারানোর অভিনয়ই ভরসা। একমাত্র এই অভিনয়ই পারবে শিষ্যের হাত থেকে তাকে বাঁচাতে। শিষ্য তবুও দমল না, মৃদুভাবে ধাক্কা দিল ত্রয়ীর দুই বাহু ধরে। দাঁতে দাঁত পিষে বলল, নাটক বন্ধ কর বালির বস্তা, চোখ খোল তাড়াতাড়ি, আজ তোর খবর আছে। কোন সাহসে তুই আমার গায়ে হাত তুলেছিস? ত্রয়ী সাড়া দিল না কোনো, ঘাপটি মেরে পড়ে রইল শিষ্যর উপর। কটমট করল শিষ্য, রুক্ষ কণ্ঠে ফের বলল, চোখ খুলবি নাকি পাকা রাস্তায় ফেলে তোর হর গোর সব ভেঙে দেব? ত্রয়ী শুকনো ঢোক গিলল। তবে শিষ্যের কর্মকাণ্ডে বিরক্ত হলো কায়সার। শিষ্যর হাত থেকে ছাড়া পাওয়ার পর সে দৌড়ে পালাতে উদ্যত হয়েছিল, কিন্তু পরবর্তীতে ত্রয়ীর উপরে শিষ্যকে চড়াও হতে দেখে থেমে গিয়েছিল। এরপর মেয়েটি জ্ঞান হারালো, অথচ এই ছেলে এখনো চোটপাট দেখিয়ে যাচ্ছে। এর মস্তিষ্ক কি ঢুকছে না যে মেয়েটা জ্ঞান হারিয়েছে? তার কথা শুনছে না। কায়সার কপাল কুঁচকে এগিয়ে গিয়ে দাঁড়ালো ত্রয়ী এবং শিষ্যের মুখোমুখি। কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, পাগল তুই, মেয়েটা জ্ঞান হারিয়েছে দেখছিস না, তারপরও চটপাটি। শীর্ষ তাকালো ত্রয়ীর দিকে। এক পর্যায়ে তার মস্তিষ্ক হানা দিল চিন্তার। এতক্ষণ সে ভেবেছিল মেয়েটা অভিনয় করছে, তাই শাসিয়ে যাচ্ছিল। কিন্তু এখনো মেয়েটাকে চোখ খুলতে না দেখে কপালে চিন্তার ভাঁজ পড়ল তার। হাত উঁচিয়ে আলতোভাবে দুটো চাপ্পড় মারল ত্রয়ীর গালে। চিন্তিত স্বরে বলল, এই বালির বস্তা, চোখ খুল। তুই কি সত্যি জ্ঞান হারিয়েছিস নাকি অভিনয় করছিস? এই বালির বস্তা। ত্রয়ী এবার দাঁতে খিল দিল, হেলে দুলে পড়ল শিষ্যের উপর, যেন তার শরীরে কোনো সাড়া নেই। শিষ্যের বুক কাঁপল। হঠাৎই এই মেয়েটার চিন্তায় দিশেহারা হয়ে উঠল তার মন মস্তিষ্ক। আতঙ্কিত হলো হৃদয়। কি হলো ত্রয়ী? শিষ্যের মুখাবয়বে পরিবর্তন ঘটল অতি দ্রুত। দৃষ্টিতে হানা দিল উৎকণ্ঠা। অস্থির হয়ে সে মৃদুভাবে ধাক্কা দিতে শুরু করলো ত্রয়ীকে ধরে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই বালির বস্তা, চোখ খুল। এই এই ত্রয়ী চোখ খুলল না। কায়সার কপালে ভাঁজ ফেলে বলল, এভাবে মনে হয় চোখ খুলবে না, ওকে হাসপাতালে নিতে হবে। কথাটা বলে কায়সার হাত বাড়ালো ত্রয়ীর দিকে। শিষ্য চোখ দুটো জ্বলে উঠল সাথে সাথে। হিংস্র হায়নার ন্যায় সে থাবা বসালো কায়সারের হাতে। ত্রয়ীকে স্পর্শ করার পূর্বেই মুচড়ে ধরল তার হাত। ব্যথায় কোকিয়ে উঠল কায়সার। শিষ্য দাঁতে দাঁত চাপল, হিসিয়ে বলল, একদম না, ফুলে ওর দিকে হাত বাড়ানোর দুঃসাহস দেখাস না, তাহলে ওই হাত কিন্তু আর তোর সাথে থাকবে না। শিষ্য এক প্রকার ছুড়ে দিল কায়সারের হাতটা। ত্রয়ীকে কোলে তুলে নিয়ে এগোলো গাড়ির দিকে। মেয়েটাকে গাড়ির পিছনের সিটে শুইয়ে দিয়ে নিজেই গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আর সময় ব্যয় না করে গাড়ি স্টার্ট করে ছুটল সামনের দিকে। কিছুটা সময় করালো। শিষ্যর গাড়িটা এখনো ছুটছে হাইওয়ে ধরে। মূল শহরে পৌঁছে হাসপাতালে যেতে যেতে এখনো 30 মিনিটের মতো সময় ব্যয় হবে। শিষ্যের আর ধৈর্য ধরছে না। ত্রয়ীর চিন্তায় চিন্তায় মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠেছে। মেয়েটা হঠাৎ এইভাবে জ্ঞান হারালো কেন? তারপর জ্ঞান না হয় হারিয়েছে, কিন্তু এখনো হুঁশ ফিরছে না কেন? অজানা আশঙ্কায় হৃদয় দিশেহারা হলো তার। কেমন যেন ভয় হচ্ছে, কষ্ট হচ্ছে, নিজেকে অস্থির লাগছে। এমন কেন হচ্ছে? শিষ্য গাড়িটা সামনের দিকে নিয়ে যাওয়ার মতো ধৈর্য ধরতে পারল না। রাস্তার একপাশে হুট করে গাড়িটা থামিয়ে দিল সে। সিট বেল্টটা খুলে তড়ি ঘড়ি করে উঠে এলো পিছনের সিটে। ত্রয়ী এখনো চোখ বন্ধ করে শুয়ে আছে। শিষ্য বসলো ত্রয়ীর পাশে। অস্থির হয়ে তার মাথাটা তুলে নিল নিজের কোলে। হাত বাড়িয়ে কাল দুটো আলতোভাবে চাপড় দিয়ে ডাকলো, বালির বস্তা, বালির বস্তা। ত্রয়ী শুনল সে ডাক। এবার চোখ খোলার সিদ্ধান্ত নিল সে, নয়তো একটু বেশি হয়ে যাবে। তাছাড়া তাকে চোখ খুলতে না দেখে যদি ডক্টরের কাছে নিয়ে যায় শীর্ষ, তখন কি হবে? ডক্টর তাকে দেখে তো বলেই দেবে অভিনয় করছিল।
তারপর নিশ্চয়ই শিষ্য তাকে ছাড়বে না, একদম মেরে বালি চাপা দিয়ে দেবে। মেয়েটা পিটপিট করে চোখ খুলল। শিষ্য যেন এতক্ষণ প্রাণে প্রাণ ফিরে পেল। অস্থির হয়ে পড়ল। এতক্ষণ চোখ খুলছিলে না কেন? জানিস তোর জন্য কতটা চিন্তা হচ্ছিল আমার, আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। ত্রয়ী অবাক হলো। শিষ্য তার জন্য চিন্তা করছিল, ভয় পাচ্ছিল। একটু আগে না লোকটা তার উপরে রেখেছিল, তাকে মারার জন্য তৎপর হয়েছিল। সেই কারণেই তো সে জ্ঞান হারানোর ভান ধরে এতক্ষণ ঘাপটি মেরে পড়েছিল। ত্রয়ী শিষ্যর কোল থেকে উঠে বসলো, অবাক কণ্ঠে শুধালো, আপনি আমার জন্য চিন্তা করছিলেন? শিষ্য হঠাৎ দমে গেল। নিজের এতক্ষণে কর্মকাণ্ডের কথা ভেবে নিজে আশ্চর্য হলো। সে সত্যি চিন্তা করছিল এই মেয়েটার জন্য। এর জন্য সে ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে উঠেছিল। কেন এমন হয়েছিল? শিষ্য গভীর ভাবনায় নিবৃত্ত হলো। ত্রয়ীর প্রশ্নের কোনরূপ উত্তর না দিয়ে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আবারও শুরু করলো গাড়ি চালানো। এরপর আর সে হাসপাতালে গেল না। গাড়িটা সোজা এনে থামালো বাড়ির সম্মুখে। ত্রয়ী এমনি অধৈর্য হয়ে বসেছিল শিষ্যের সান্নিধ্য থেকে বাঁচা এবং বাড়িতে ফেরার জন্য। বাড়ির অভিমুখে গাড়িটা থামতেই তড়িঘড়ি করে নেমে দাঁড়ালো সে। শিষ্য একবার তাকালো সেদিকে, অতঃপর আবারও গাড়ি চালানো শুরু করলো। মন মস্তিষ্ক অস্থির হয়ে উঠেছে তার। সে কেন ওই মেয়েটার জন্য চিন্তা করছে? কেন ওই মেয়েটার জ্ঞান হারানোতে তার হৃদয়ের ব্যাকুলতা হানা দিয়েছিল? কই, আগে তো এমন কখনো ঘটেনি। আগে তো কখনো কোনো নারীর জন্য তার হৃদয়ে এত উতলা হয়নি। তাহলে এই বোকাশোকা মেয়েটার জন্য কেন এমন হলো? তবে কি সে প্রেমে পড়েছে ত্রয়ীর? ভালোবেসে ফেলেছে তাকে? শিষ্য হঠাৎ গাড়িতে ব্রেক কষল। বুকের ভিতরটা আন্দোলিত হলো যেন। শিষ্য হাত রাখলো সে আন্দোলিতরত বুকে। অবাক হয়ে বলল, প্রেমে পড়লাম তো পড়লাম, শেষ পর্যন্ত কিনা ওই বলদির প্রেমে পড়লাম। অম্বরের সোনালী সূর্যটা গা ঢাকা দিয়েছে অনেক আগেই। চারিদিকটা আধারের মেলায় বিলীন হতে শুরু করেছে একটু একটু করে। শিষ্য তার শহরের বাহিরের ফ্ল্যাটের অভিমুখে এসে দাঁড়ালো কেবল। হাত উঁচিয়ে বাজালো কলিং বেলটা। প্রায় সাথে সাথে দরজাটা খুলে গেল। চোখের সম্মুখে দৃশ্যমান হলো নয়ন। শিষ্য নয়নের দিকে এক পলক দৃষ্টি দিয়ে ঢুকলো ভিতরে। দেখা পেল রবি এবং আলফির। কক্ষে খাট থাকার পরেও দুজনেই মেঝে দখল করে শুয়ে আছে তারা। শিষ্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। থমথমে কণ্ঠে শুধালো, সমস্যা কি তোদের? এই রাত বিরাতে বাড়িঘর ছেড়ে এখানে এসেছিস কেন? আবার আমাকে ডেকেছিস? শিষ্যর কথা শেষ হতে না হতেই তার পিছন থেকে নয়ন বিরস কণ্ঠে বলল, আমাকেও ডেকেছে স্যার। আসতে না চাইলে বলেছে আমার চাকরি নাকি খেয়ে দিবে। শিষ্য কপাল কুঁচকে তাকালো আলভির দিকে। আলভি চোখ ছোট ছোট করলো, বিরক্ত নিয়ে বলল, আমার দিকে ওভাবে তাকাচ্ছেন কেন? আমি কি জানি? রবি ডেকেছে তোদের সবাইকে, ও জিজ্ঞেস করো। এবার একযোগে সকলের দৃষ্টিকে নিবদ্ধ হলো রবির উপর। বেচারা মলিন মুখশ্রী নিয়ে বসেছিল। সবাই তাকাতেই হতাশার নিঃশ্বাস ফেল সে। অতঃপর বলল, বাবা আমাকে চাকরি খুঁজতে বলেছেন, তিনি নাকি আর 1 টাকাও আমাকে পিছনে খরচ করতে পারবেন না। আলভি মুখ বাঁকিয়ে বলল, এ আর নতুন কি? আঙ্কেল তো তোকে রোজই চাকরি খুঁজতে বলেন। এবার গুরুতর, যেদিন মদ খেয়ে ভাই ডেকেছিলাম না, তারই শাস্তি এটা। তাহলে ঠিক আছে। নয়ন হুট করে বলে উঠল কথাটা। রবি রক্তচক্ষু নিয়ে তাকালো তার দিকে। রুক্ষ স্বরে শুধালো, কি ঠিক আছে? নয়ন আমতা শুরু করলো। মেকি হেসে বলল, ওই আর কি, কিছু না। তপ্ত নিঃশ্বাস ফেলল শীর্ষ। রবি পাশ ঘেঁষে বসতে বসতে বলল, তোকে তো আমি আগেই বলেছিলাম আমাদের কোম্পানিতে যোগদান কর, কিন্তু তুই তো আসতে চাইলি না। বললি মামু দাদু বন্ধু চাচার শক্তিতে তুই চাকরি করবি না। সৎভাবে আর 5টা মানুষের মতো যখন চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাবি তখনই করবি। রবি মলিন হাসল। হতাশ কণ্ঠে জবাব দিল, চেয়েছিলাম তো তাই, ভেবেছিলাম অর্থের জোর, কোনো সুপারিশ কিংবা কারো ক্ষমতায় চাকরি নেব না, সৎভাবে নিজের যোগ্যতায় চাকরি নেব। কিন্তু এদেশে বোধ হয় তার সম্ভব হবে না। এদেশে চাকরি পেতে হলে অর্থ, বাপ দাদার ক্ষমতা দেখাতে হবে, আর নয়তো সারা জীবন বেকারত্বের সঙ্গী হিসাবে বেছে নিতে হবে। শীর্ষ হাত রাখলো রবির কাছে, হালকা হেসে বলল, তুই যেভাবে চেয়েছিস সেভাবেই চাকরি হবে তোর। আমাদের কোম্পানিতে নতুন কিছু লোক নেওয়া হবে, আবেদন করিস আগামীকাল। আমি অন্যদের যেভাবে চাকরি দিব ঠিক তোকেও সেইভাবেই দেব, যোগ্যতা অনুসারে। আশা রাখছি তোর চাকরিটা হবে। রবি একটু হলেও আশার আলো খুঁজে পেল। উৎফুল্ল হয়ে বলল, সত্যি ভাই?
সত্যি আমি অবশ্যই এই কথা আগেও তোকে বলেছিলাম, কিন্তু তুই আমাকে বিশ্বাস করতে পারিসনি। তুই ভেবেছিলি তুই আবেদন করলে আমি একটু হলেও এক চোখামি করে তোকে চাকরি দেব। রবি মাথা নাড়ালো, মৃদু স্বরে বলল, তা ঠিক। শিশু এবার উঠে দাঁড়ালো, সকলের দিকে একবার দৃষ্টি ঘুরিয়ে বলল, আচ্ছা আমি তাহলে আসি, এখন বাড়িতে ফিরতে হবে। আজ ভেবেছি আমরা তিনজনে এখানে থাকবো, তুইও থেকে যা আমাদের সাথে। আলভি বলল কথাটা। শিষ্য হাতে থাকা ঘড়িটার দিকে দৃষ্টি দিয়ে বলল, না, বাড়িতে যেতে হবে, কাজ আছে। আধারে ঢাকা রাজধানী, চারিদিকটা নিস্তব্ধ হয়ে পড়েছে ইতিমধ্যে। খানবাড়ির সকলে ঘুমিয়ে কাদা। শিষ্য রাত্রির এই ক্ষণে দরজা ঠেলে ঢুকলো বাড়ির ভিতরে। লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ালো ত্রয়ীর কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে আলতোভাবে ধাক্কা দিল দরজায়, তবে দরজাটা খুলল না মেয়েটি। হয়তো ঘুমিয়েছে সে। শিষ্য ফের দরজায় আঘাত করলো, মৃদু স্বরে ডাকলো, বালিবস্তা, বালিবস্তা। এবারে দরজাটা খুলে গেল। শিষ্যের চোখের সম্মুখে ঘুম ঘুম মুখশ্রী নিয়ে প্রকট হলো ত্রয়ী। ঘুম জড়ানো কণ্ঠে বলল, এত রাতে ডাকছেন কেন, কিছু বলবেন? শিষ্য যেন থমকে গেল এক মুহূর্তের জন্য। মেয়েটির ঘুম জড়ানো ফোলা ফোলা মুখশ্রী, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে ললাট জুড়ে। এই মুহূর্তে কি স্নিগ্ধনয় লাগছে তাকে। মোটা কণ্ঠস্বরটা যেন নেশা ধরিয়ে দিচ্ছে। শিষ্যের হৃদস্পন্দন গাঢ় হলো, তবে সে নিজেকে সামলালো। পা চালিয়ে ত্রয়ীর পাশ কাটিয়ে ঢুকলো কক্ষের ভিতরে। মেয়েটির হৃদয় কাঁপলো। এক মুহূর্তেই চোখ দুটো থেকে সকল ঘুম ঘুম ভাব ছুটে পালালো পোটলা পুল্লি নিয়ে। মস্তিষ্কে হানা দিল দুপুরে সে থাপ্পড়ের ঘটনা। এই কথা তো সে ভুলতেই বসেছিল। লোকটা কি তবে সে থাপ্পড়ের প্রতিশোধ নিতে এত রাতে তার কক্ষে হানা দিয়েছে? হতেও পারে। এমন কিছু হবে জানলে সে দরজায় খুলতো না। ত্রয়ীর ভাবনার মধ্যেই শোনা গেল শিষ্যের কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠে সে বলল, এদিকে আয়। ত্রয়ী ভীতভাব বাড়ল। লোকটা আবার তাকে ডাকছে কেন? কাছে নিয়ে মারবে টারবে না তো? লোকটা যা ভয়ঙ্কর। ত্রয়ী ঢোক গিলল, গেল না শিষ্যের নিকট, দাঁড়িয়ে রইল নিজের স্থানে। শিষ্য ভুরু কুচকালো, ধমকের স্বরে বলল, তোকে এখানে আসতে বলেছি না? আসবি নাকি খড় ধরে আনতে হবে? ত্রয়ী ফের শুকনো ঢোক গিল। এবার আর শিষ্যের কথাকে উপেক্ষা করে দাঁড়িয়ে থাকার সাহস হলো না তার। গুটি গুটি পায়ে এগিয়ে গেল লোকটার দিকে। শিষ্য বিছানার দিকে ইশারা করলো, আদেশের স্বরে বলল, বস। ত্রয়ী নিঃশব্দে বসল বিছানায়। শিষ্য একটি চেয়ার আনলো, আটসাট বেঁধে বসলো তাতে। অতঃপর দৃষ্টি দিল মেয়েটির মুখ পানে। সে দৃষ্টি আর সরালো না, এক দৃষ্টিতে চেয়ে রইল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো মেয়েটাকে। ত্রয়ী আড়ষ্ট হলো, কেমন অস্বস্তি লাগছে তার। এইভাবে এক পুরুষের সামনে বসে এক দৃষ্টি চেয়ে থাকলে কোন নারীরই অস্বস্তি লাগবে না? এলোমেলো দৃষ্টি ফেলল সে, ইতস্তত করে শুধালো, ওভাবে তাকিয়ে আছেন কেন? শিষ্য আরো কিছুটা সময় নিয়ে চেয়ে রইল ত্রয়ীর দিকে, অতঃপর কপাল কুঁচকে জবাব দিল, ডান দিক থেকে দেখলে মনে হয় গাধি, বাম দিক থেকে দেখলে মনে হয় বলতি। একজন সুপুরুষের প্রেমে পড়ার মতো তোর মধ্যে আছে এটা কি? ত্রয়ী ভরকালো, এই কেমন প্রশ্ন? আর কেউ তার প্রেমেই বা পড়তে যাবে কেন? মেয়েটি দ্বিধাগ্রস্ত হয়ে তাকালো শিষ্যর দিকে। কণ্ঠে কিছুটা অবাকতা নিয়ে প্রশ্ন করলো, মানে? শিষ্য অপ্রস্তুত হলো কিঞ্চিত, তবে নিজের অপ্রস্তুত ভাব সে প্রকাশ করলো না ত্রয়ীর সম্মুখে। চোখে মুখে গম্ভীরতা ফুটিয়ে তুলে বলল, মানে জিজ্ঞেস করলাম তোর মধ্যে এমন কিছু কি আছে কিনা যাতে কেউ তোর প্রেমে পড়বে। বিয়ে দিতে হবে তো তোকে। বাবা যখন তোকে বাড়িতে এনেছেন তখন সে দায়িত্ব তো আমাদেরই, তাই না? ত্রয়ী অবাক হলো। হুট করে তার বিয়ের কথা কোত্থেকে এলো? তবে কি এরা তার বিয়ের কথা ভাবছে? ভাবতেও পারে। এই বাজারে একটা মেয়েকে দিনের পর দিন ঘাড়ের উপর বসিয়ে বসিয়ে কেই বা খাওয়াতে চাইবে? সেক্ষেত্রে তার বিয়ে হয়ে যাওয়াটাই হয়তো ভালো। সেও একটা পরিবার পাবে, অভিভাবক পাবে, মাথা গোজার নির্দিষ্ট ঠাঁই পাবে। আত্মীয় স্বজনদের অবহেলায় আর বাঁচতে হবে না। শিষ্য আর কোনো বাক্য ব্যয় করল না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, পা বাড়ালো দরজার দিকে। ত্রয়ী তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, ঝটফট ডাকলো, শুনুন। শিষ্যের পা জোড়া থেমে গেল। পিছন ঘুরে তাকালো সে, কপালে ভাঁজ ফেলে বলল, বল। ত্রয়ী দৃষ্টি নত করলো, আমতামতা করে বলল, দুঃখিত। কেন? আমি আসলে তখন আপনাকে থাপড় মারতে চাইনি। আমি ওই লোকটাকে থাপড় মারার জন্যই হাতটা তুলেছিলাম, কিন্তু ওই লোকটা হুট করে এসে বসে পড়ায় থাপ্পড়টা আপনার গালে লাগে। আমি সত্যি দুঃখিত। ত্রয়ী এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো।
শিষ্যের চোখ মুখ ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। নয়তো সে এ গাধীর প্রেমে পড়ার চিন্তায় চিন্তায় থাপ্পড়ের কথা বেমালুম ভুলেই বসেছিল। শিষ্য তেড়ে এলো মেয়েটার দিকে, শক্ত কণ্ঠে বলতে চাইল কিছু, তবে তার কণ্ঠনালী ভেদ করে ত্রয়ীর জন্য এই মুহূর্তে কোনো শক্ত বাক্য বেরোতেই চাইছে না। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠতে চাইছে থাপ্পড়ের প্রতিশোধ নিতে, আর হৃদয় বলছে ত্রয়ী ইচ্ছে করে কিছুই করেনি, যা হয়েছে ওই কায়সারের জন্য। সে কেন বসে পড়েছিল? সব দোষ তার। হৃদয় আর মস্তিষ্কের অনবরত কলা হলে বিরক্ত হলো বেচারা। কণ্ঠনালীর হতে শুধু উচ্চারণ হলো, নিচে গিয়ে খাবার গরম কর, আমি ফ্রেশ হয়ে আসছি, ক্ষুধা লেগেছে আমার। শীর্ষ আর দাঁড়ালো না এক মুহূর্ত, লম্বা লম্বা কদমে প্রস্থান ঘটালো নিজের। তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী। এই মাঝরাতে এখন তাকে ঘুম বাদ দিয়ে খাবার গরম করতে হবে, কি কপাল! ত্রয়ী খাবার গরম করলো। রান্নাঘর থেকে সেগুলো এনে টেবিলে সাজিয়ে রাখতে রাখতে শীর্ষও চলে এলো। সে এসে ধপাস করে বসে পড়ল একটি চেয়ার টেনে। কোনরূপ বাক্য বিনিময় না করে খেতে শুরু করলো। নীরবে নিঃশব্দে খাওয়া শেষে চলে গেল আবার। ত্রয়ীর দিকে একবার তাকালো না অব্দি। ত্রয়ীও কিছু বলল না। এই লোকের সাথে যত কথা না বলে থাকা যাবে তার জন্যই ততই মঙ্গল। শিষ্য চলে যাওয়ার পর সে এটো থালা বাসনগুলো সব এক এক করে ধুয়ে মুছে গুছিয়ে রাখল। কিন্তু এরপর সে কি করবে? ঘুমও আর আসছে না এখন। চারপাশে কেউ জেগেও নেই যে তার সাথে দুই দণ্ড কথা বলবে কিংবা সময় কাটাবে। ত্রয়ী রান্নাঘর থেকে আর নিজের কক্ষে গেল না। এদিক ওদিক ঘুরতে ঘুরতে এলো সুইমিং পুলের নিকটে। পুরো রাত জুড়ে এই বাড়ির চারিধারেই আলো জ্বলে। এই সুইমিং পুলের এদিকটাতেও আলোকিত হয়ে রয়েছে কৃত্রিম আলোয়। ত্রয়ী বসলো পুলের পাশে, পা ডোবালো পুলের স্বচ্ছ পানিতে, গুনগুনিয়ে গান ধরল। চাপা বনে কলির শনে আজ, লুকোচুরি গো লুকোচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়, মধু মালতী ডাকে আয়। শীর্ষ দাঁড়িয়ে আছে তার কক্ষের সাথে লাগোয়া বারান্দায়। শরীরে জড়ানো তার অর্ধ হাতার একটি টি শার্ট এবং ট্রাউজার। টি শার্টের হাতা গলিয়ে তার ফুলে ওঠা পেশি স্পষ্ট। শীর্ষ হাত দ্বারা ঘাড় ঘষতে ঘষতে এদিক ওদিক তাকালো। হঠাৎ নজর পড়ল নিচের ত্রয়ীর দিকে। ভুরু যুগল কুঁচকে এলো তার। এই মেয়েটা এই সময়ে পুলে কি করছে? ঘুমায়নি এখনো? শীর্ষ কিছুটা সময় নিয়ে চেয়ে রইল ত্রয়ীর দিকে। অতঃপর বারান্দা ছেড়ে লম্বা লম্বা পা ফেলে নেমে এলো নিচে। এগিয়ে গিয়ে দাঁড়ালো ত্রয়ীর পিছনে। থমথমে কণ্ঠে শুধালো, এত রাতে এখানে কি করছিস তুই? ত্রয়ী চমকালো, তৎক্ষণাৎ তাকালো পিছন ঘুরে। শিষ্যকে দেখে একটু স্বস্তি পেল যেন। দম নিয়ে জবাব দিল, এমনি ঘুম আসছিল না বলে এসেছিলাম। ঘুম আসবে না বলে রাত বেরাতে এখানে এসে বসে থাকবি? ত্রয়ী কিঞ্চিত আড়ষ্ট হলো। বসা থেকে উঠে দাঁড়ালো সে। মিনমিনে কণ্ঠে বলল, না মানে, আচ্ছা চলে যাচ্ছি। কণ্ঠে তোলা বাক্যে সমাপ্তি ঘটিয়ে ত্রয়ী হাঁটা ধরল গৃহের দিকে। শিষ্য তৎক্ষণাৎ ধমকে উঠল, তোকে যেতে বলেছি আমি। ত্রয়ী থেমে গেল তৎক্ষণাৎ। ঈষৎ কেঁপে উঠল তার কায়া, তবে কণ্ঠ বাড়িয়ে সে শুধালো না কিছুই। শিষ্যই আবার নিজে থেকে বলল, একটু আগে যেখানে যেভাবে বসেছিলি আবার কে সেভাবেই বস। কেন? বসতে বলেছি, বস। শীর্ষ ফের ধমকের স্বরে বলল কথাটা। ত্রয়ী আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। সন্তর্পণে বসল পূর্বের ন্যায় পুলের পানিতে পা ডুবিয়ে। এবারে শীর্ষ হুট করে গিয়ে বসল ত্রয়ীর পাশ ঘেঁষে। ত্রয়ী চমকালো, চটজলদি দূরে সরে গেল সে। শিষ্য ভুরুকুচকে দেখল তার আর ত্রয়ীর মধ্যেকার দূরত্বটা, তবে কণ্ঠে ধ্বনি তুলে বলল না কিছুই। ট্রাউজারটা একটু উপরে তুলে সেও ত্রয়ীর ন্যায় পা ডুবালো পুলের পানিতে। এরপরে হুট করেই প্রশ্ন করে বসল, জীবনে প্রেম করেছিস কয়টা? ত্রয়ী ভরকে গেল। এই লোক আবার হঠাৎ এমন প্রশ্ন করছে কেন? তখন বিয়ের কথা বলল, এখন আবার জিজ্ঞাসা করছে প্রেম করেছে কয়টা। মেয়েটা আমতা আমতা শুরু করলো। ইতস্তত করে জবাব দিল, একটাও না। সত্যি? শীর্ষ মস্তক নোয়ালো, বিড়বিড়িয়ে বলল, বান্দি তাহলে পুরোপুরি পিওর আছে। একটু দূরত্ব থাকায় ত্রয়ী শুনল না শিষ্যের বিড়বিড়িয়ে বলা কথাটা। আগ্রহী হয়ে সে প্রশ্ন করল, কিছু বলবেন? হ্যাঁ, বলেছি যে তোর মতো কাদের প্রেমে পড়বেও বা কে যে তুই প্রেম করবি।
ত্রয়ী অপমানিত বোধ করলো। এই লোকটা সবসময় তাকে অপমান করে, কখনো বালির বস্তা, কখনো গাধি, আবার কখনো বলদি বলে সম্বোধন করে। সে কি এতটাই বোকা যে তাকে গাধি বলদি বলতে হবে? সে একটু ভদ্র, এই তো। এখন আবার বলছে তার প্রেমে কেউ পড়বে না। কেন? সে কি দেখতে কোনো দিক থেকে খারাপ? আজ পর্যন্ত কত প্রেমের প্রস্তাব পেয়েছে, কত শত প্রেম নিবেদন তার ঝুলিতে জায়গা করে নিয়েছে, তা কি এই লোক জানে? ত্রয়ীর হৃদয়ে ক্রোধ জাগলো। অনেকটা ক্রোধের বশবর্তী হয়ে সে বলল, কে বলেছে আমার প্রেমে কেউ পড়বে না? গ্রামে থাকতে কত ছেলে আমার পেছনে ঘুরেছে, আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, তা আপনি জানেন? এমনকি আমার স্কুলের হেডমাস্টার ছেলে পর্যন্ত আমার পেছনে ঘুরেছে। আমি যদি এখন আবার গ্রামে ফিরে যাই, দেখবেন তারা এখনো আমার পিছু ছুটবে। শিশির কলিজাটা হঠাৎ জ্বলে উঠল, যেন তীব্র হিংসায় ভিতরটা ছেয়ে গেল। দাঁতে দাঁত চেপে সে বলল, কি বললি তুই? তোকে কত ছেলে প্রেমের প্রস্তাব দিয়েছে? ত্রয়ী দুই দিকে হাত ছড়িয়ে দিল, গর্ব করে বলল, এতগুলো। শিষ্য মেজাজ হারালো, চেঁচিয়ে উঠে বলল, তোর হাত আমি কেটে ফেলবো বালির বস্তা। ত্রয়ী আটকে উঠল। তড়িঘড়ি করে নিজের ছড়ানো হাত দুটো গুটিয়ে নিল সে। শিষ্য ফুঁসে উঠে দাঁড়িয়ে পড়ল। আঙুল তুলে মেয়েটাকে কিছু বলতে গিয়েও থেমে গেল। কি বলবে সে? কেন বলবে? ত্রয়ী তো রাগার মতো কিছু বলেনি, তবুও সে রেগে গেছে। শিষ্য কটমট করে একবার তাকালো মেয়েটার দিকে, অতঃপর ধূপধাপ পা ফেলে গৃহের ভিতর চলে গেল। ত্রয়ী অবাক হলো, চোখে মুখে একরাশ বিস্ময় নিয়ে চেয়ে রইল লোকটার গমন পথের দিকে। কি থেকে কি হয়ে গেল? লোকটা হঠাৎ কেন এত রেগে গেল? কিছুই ঢুকছে না তার মস্তিষ্কে। শিষ্য তাকে প্রশ্ন করলো, সে উত্তর দিল। এখানে রাগার মতো এমন কি হলো? আশ্চর্য! ব্যস্ত শহর, ব্যস্ত জনজীবন, চারিদিকে শুধু মানুষ আর যানবাহনের কোলাহল। এই কোলাহলকে উপেক্ষা করেই যানবাহন বয়ে চলেছে প্রতিনিয়ত। আলভি এবং রবি একটি শপিং মলের মধ্যে ঘোরাঘুরি করছে। আলভির কিছু শার্ট প্যান্ট কেনার ছিল, আর রবিও ভাবলো তার সামনে ইন্টারভিউ আছে, তাই একটা নতুন শার্ট কিনে নেওয়া যাক। আলভি এদিক ওদিক ঘুরে শার্ট দেখতে দেখতে হঠাৎ তার নজর পড়লো অদূরে একটি মেয়ের দিকে। এটা মেহের না? ভালোভাবে তাকালো সে। হ্যাঁ, ওটা মেহেরই তো। সাথে তার আরো দুটো মেয়ে আছে। ওষ্ঠে হাসি ফুটে উঠল আলভি। যাক, মেয়েটার সাথে প্রকৃতির নিয়মেই দেখা হলো তবে। আলভি শার্ট দেখা বাদ দিয়ে এগিয়ে গেল মেহেরের দিকে। হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বলল, কি চমৎকার, আমাদের আবার দেখা হয়ে গেল। তা কেমন আছেন আপনি? মেহের চোখ তুলে তাকালো আলভির দিকে, সৌজন্যমূলক হেসে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। আলভিকে একটি মেয়ের সাথে কথা বলতে দেখে তার দিকে এগিয়ে এলো রবি। দাঁড়ালো তার পাশ ঘেঁষে, কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, এটা কে? আলভিও রবির ন্যায় একইভাবে কণ্ঠ খাতে নামিয়ে জবাব দিল, সারোয়ার চৌধুরীর মেয়ে। রবির চোখ মুখ শক্ত হয়ে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, ওই বজ্জাত বেটার মেয়ে। ওই বজ্জাতটার জন্যই তো আজ আমার এই অবস্থা। সালা হারামখোর পার্টিতে কোমল পানীয় বলে লাল পানীয় চালায়, আর সেই লাল পানি গিলে আমার মতো নিষ্পাপরা নীল হয়ে বাপের হাতে রামদার কোপ খায়। আলভি কিছুটা অপ্রস্তুত হলো, চিবিয়ে চিবিয়ে বলল, কি সব বলছিস? শুনতে পাবে তো। শুনলে শুনুক, আমি ভয় পাই নাকি? আমি মাইক নিয়েও তো বলতে পারবো ওর বাপ একটা বজ্জাত হারামখোর, আমি ওর বাপের নামে মামলা করব। একটু বলেই থামলো রবি। এবার মোহরের দিকে চেয়ে একটু উঁচু গলায় বলল, শোনো মেয়ে, তোমার বাপ। আলভি হক চাকালো, সাথে অপ্রস্তুত হলো বেশ। এই ব্যাটা তো দেখা যাচ্ছে তার প্রেমের হওয়ার পূর্বেই ভেঙে দেবে। সে তড়িঘড়ি করে মুখ চেপে ধরল রবির। মেহেরের দিকে তাকিয়ে বলল, আমাদের একটু কাজ আছে, আপনার সাথে আবার পরে কথা হবে। কিন্তু উনি। আচ্ছি, হ্যাঁ। কোনো মতে এইটুকু বলেই রবিকে টেনে নিয়ে অন্য পাশে চলে গেল আলভি। ফুঁসে উঠল রবি, তার মুখ থেকে আলভির হাতটা সরিয়ে দিয়ে বলল, তুই আমাকে এভাবে নিয়ে এলি কেন? ওর বাপ পার্টিতে কোমল পানীয় বললে লাল পানি কেন রেখেছিল, তা আজ ওকে জিজ্ঞেস করতাম আমি। আলভি নাক মুখ কুচকালো, হাত জোর করে বলল, ক্ষমা দে ভাই, ওর বাপের লাল পানি কীর্তি ওর বাপেকে জিজ্ঞেস করিস, ওকে কিছু জিজ্ঞেস করতে হবে না। ওর বাপের মেয়ে,
ওর জন্মদিনের পার্টিতে লাল পানির ব্যবস্থা করা হয়েছিল, গিয়ে দেখ, ও সব জানে। আমার তো সন্দেহ হচ্ছে ও নিজেও লাল পানি সেবন করে কিনা। দেখিস না আজকাল বড় লোকেদের মেয়েরা এক একটা আদরের বাঁদর তৈরি হয়। নাইট ক্লাব, লাল পানি, পুরুষঙ্গ এসব তাদের কাছে নগণ্য বিষয়। আলভির হৃদয়ে ভয় হানা দিল। এইসব বিষয়গুলো তো সে ভাবেনি। আজকাল বড় লোকদের অনেক ছেলে মেয়েই বিগড়ে যেতে দেখা যায়। তারা নিজেদের মধ্যে পশ্চিমা সংস্কৃতিকে ধারণ করে অতি আধুনিক হয়ে উঠতে চায়। নাইট ক্লাব, মাদক, পুরুষঙ্গ তাদের নিকট অতি সাধারণ বিষয়। মেহরে কি তেমন শ্রেণীর কেউ হতেও পারে। তার বাড়িতে তার উপস্থিতিতে তারই জন্মদিনের অনুষ্ঠানে মাদকের ব্যবস্থা করা হয়েছিল। তাছাড়া তার জন্মদিনের অনুষ্ঠানেও তো পশ্চিমাদের মতোই আয়োজিত ছিল। সেখানে উপস্থিত সংখ্যাগরিষ্ঠ তরুণীদেরই দেহে আবৃত ছিল পশ্চিমাদের ন্যায় সংকীর্ণ পোশাকে। আলভি তাকালো মেহেরের দিকে। তার হৃদয় আর্তনাদ করে চেঁচিয়ে উঠল। মেহের যেন রবির ভাষ্যের ন্যায় কেউ না হয়। ষড়ঋতুর এদেশে এখন গ্রীষ্মকাল। চারিদিকে কেমন একটা উষ্ণভাব বিরাজমান। সেই সাথে উত্তপ্ত সূর্যের চড়া রশ্মি তো আছে। আর এই উত্তপ্তকে মাথায় নিয়ে জনজীবন বয়ে চলছে নিজের নিয়মে। ত্রয়ী গরমে নাজেহাল হয়ে ঢুকলো শ্রেণীকক্ষে। গেট পর্যন্ত বাড়ির গাড়ি এসেছে। গাড়িতে শীততাপ যন্ত্র নিয়ন্ত্রণ বিদ্যমান থাকায় তেমন গরমের আভাস পায়নি। কিন্তু গেট থেকে শুধু শ্রেণীকক্ষ এতটুকু পথ আসতেই ঘেমে নিয়ে একাকার অবস্থা মেয়েটার। সূর্যের দুর্দান্ত তাপে ফর্সা মুখটা কেমন রক্তিম হয়ে উঠেছে। ত্রয়ী শ্রেণীকক্ষের সামনে দাঁড়িয়ে পুরো কক্ষে চোখ বুলালো। কক্ষের একদম শেষের দিকে ফ্যানের নিচে একটা বেঞ্চ এখনো খালি পড়ে আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে বসলো সে বেঞ্চের ফ্যানের নিচে। ঘাম মুছে ওড়নাটা এক কোণা তুলে গলায় রাখতেই তার পাশে এসে বসলো কেউ। ত্রয়ী ঘাড় বাঁকিয়ে তাকালো। দৃশ্যপটে ভেসে উঠল এক সুশ্রী তরুণীর মুখশ্রী। হ্যাংলা পাতলা গড়নে দারুণ এক কন্যা সে। শ্যামলা বর্ণ গায়ের রংটা যেন মেয়েটার মুখশ্রী জুড়ে একটি আলাদা মায়া ছড়িয়ে দিয়েছে। ত্রয়ী তাকাতেই মেয়েটা এক টুকরো মিষ্টি হাসি উপহার দিল তাকে। সহজ গলায় বলল, যা গরম পড়েছে, মনে হচ্ছে যেন ফ্যানের নিচে থেকে সরে সিদ্ধ হয়ে যায়। বিনিময়ে ত্রয়ীও হাসল। তবে নিজের অন্তর্মুখী ভীত স্বভাবের নিমিত্তের কণ্ঠ বাড়িয়ে নিজে থেকে কোনো বাক্য উচ্চারণ করল না। মেয়েটি ফের বলল, যাই হোক, আমি রাফা, তুমি? এই পর্যায়ে ত্রয়ী নিজের সংকোচ ভেঙে বলল, আমি ত্রয়ী। বাহ, সুন্দর না? তা এই কলেজে এই নতুন বুঝি? ত্রয়ী মাথা নাড়িয়ে ইতিবাচক জবাব দিল। আরফা ওষ্ঠে হাসির ধারা বহল রেখে বলল, এই জন্য আগে তেমন একটা দেখিনি তোমাকে। তবে তুমি কিন্তু ভীষণ মিষ্টি দেখতে। ধন্যবাদ, আপনিও দেখতে ভীষণ মিষ্টি। কি আপনি করছো আমাকে? কি তোমার সিনিয়র মনে হয়? আমরা একই ক্লাসে পড়ি। আমাকে তুমি তুই বলে বলতে পারো। আমিও আজ থেকে তোমাকে তুই করে বলবো। ত্রয়ী মাথা নাড়ালো। সাথে আরফা মেয়েটার প্রতি তার হিংসাও জন্মালো বেজায়। মেয়েটা কি মিশুক এবং প্রাণবন্ত। এই অল্প সময়ের মধ্যে কেমন সহজ গলায় কথা বলছে তার সাথে, আপন আপন ব্যবহার করছে। ত্রয়ী কেন এসব পারে না? সে কেন অন্তর্মুখী ভীত স্বভাবের? কেন তার সবকিছুতে এত ভয়? একজন অপরিচিত মানুষের সাথে কথা বললেও লজ্জার সংকোচে মুচড়ে পড়ে। এই যেমন একটু আগে আরফার ক্ষেত্রেও পড়েছিল। ইস, সেও যদি আরফার মতো হতো, ভয় না পেয়ে সবার সাথে খুব সহজে মিশতে পারত। তবে জীবনটা বোধহয় আর একটু সুন্দরভাবে উপভোগ করতে পারত। ত্রয়ী এবং আরফার কথোপকথনের মধ্যেই তাদের দিকে এগিয়ে এলো রাকিব। কণ্ঠ বাড়িয়ে আরফাকে বলল, কি রে, তুই এখানে কি করছিস? আরফা তাকালো রাকিবের দিকে, কপালে ভাঁজ ফেলে জবাব দিল, দেখছিস না ওর সাথে কথা বলছি। রাকিব ঘুরে গিয়ে বসল ত্রয়ী এবং আরফার মুখোমুখি একটি বেঞ্চে। ত্রয়ীর দিকে দৃষ্টি দিয়ে শুধালো, সেদিনের কথা মনে আছে? ত্রয়ী চোখ তুলে তাকালো, ভদ্রস্বরে শুধায়, কোন কথা? সেদিন যে বলেছিলাম আমি তোমার বন্ধু হতে চাই। আমি পুরুষ মানুষের সাথে বন্ধুত্ব করি না। ত্রয়ীর নরম কণ্ঠস্বর। আরফা চোখ বড় বড় করলো, অবাক কণ্ঠে বলল,
ওই তুমি কি রাকিবকে বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করলে, তাও এত নরম ভাবে? ওই প্রথম কোনো মেয়েকে দেখলাম কাউকে এভাবে নরম গলায় প্রত্যাখ্যান করতে। তুমি কি মানুষ নাকি এলিয়েন? ত্রয়ী অপ্রস্তুত হলো কিঞ্চিত, দ্বিধাগ্রস্ত হয়ে তাকালো আরফার দিকে। তবে রাকিব তাদের একজনের কথা কেউ গায়ে মাখল না, বরং ভাবলেশীন ভাবে বলল, তুই পুরুষ মানুষের সাথে বন্ধুত্ব না করলেও আমি মেয়ে মানুষের সাথে করি। সেই অনুযায়ী আমি তোকে মন থেকেই আমার বন্ধু বানিয়ে নিয়েছি, এখন আর তা পাল্টানো যাবে না।